Okay, today we discuss about the pterygium. Pterygium মানে বলতে পারবি কেউ কিছু দেখেছিস pterygium কখনো? Have you seen? যারা ক্লিনিক্স এসেছিস তারা হয়তো একটা দুটো দেখতে পাবে। হ্যাঁ, আমি রাফলি একটা বলছি। এটা যদি কর্নিয়া হয়, ঠিক আছে, এই দিক থেকে হয় একটা এনক্রোচমেন্ট হয়, অনেকটা ট্রায়াঙ্গুলার দেখতে হয়, ঠিক আছে। এবার এটা ভাস্কুলারাইজড হতে পারে, নাও হতে পারে, ঠিক আছে। তাহলে টেরিজিয়াম ওয়ার্ডটা কোথা থেকে এসছে? টেরিজিয়াম ওয়ার্ডটা এসছে টেরিজিয়ন থেকে, ঠিক আছে। দ্যাট মিন হচ্ছে উইং, WING উইং, ঠিক আছে। তাহলে টেরিজিয়ামের একটা ফার্স্ট কোশ্চেন, টেরিজিয়াম ইম্পর্টেন্ট কেমন বলে দিই। এভরি অল্টারনেটিভ স্টুডেন্ট তোরা হয়তো শর্ট কেস পাবি, একজন বাদ দিয়ে, মানে এতটাই ভাইটাল সাবজেক্ট একটা। এবং প্র্যাকটিক্যালে হয় এক্সপ্লেন হয়, নয় শর্ট নোট থেকে খুব কমনলি একটা কোশ্চেন, এক্সপ্লেন হয় থেকে বেশি আসে টেরিজিয়ামের। তো একটা কোশ্চেন কিন্তু প্রায়ই আসে, এবারও এসছে, ঠিক আছে, মানে এমবিতে বলছেন। তো হোয়াট ইজ টেরিজিয়াম, কি বলবো? টেরিজিয়াম কি যদি কেউ জিজ্ঞেস করে, ইটস এ ট্রায়াঙ্গুলার এনক্রোচমেন্ট। এটা ট্রায়াঙ্গুলার, তাহলে ট্রায়াঙ্গুলার এনক্রোচমেন্ট অফ ভাস্কুলারাইজড গ্র্যানুলেসেন্ট টিস্যু, ঠিক আছে। ট্রায়াঙ্গুলার এনক্রোচমেন্ট অফ ভাস্কুলারাইজড, এই জায়গাটা না ভাস্কুলারাইজড হয়, এই যে এই জায়গাটা, এটা একটা গ্র্যানুলেসেন্ট টিস্যু অফ ভাস্কুলারাইজড গ্র্যানুলেসেন্ট টিস্যু। কোথায় আছে এটা? এবার বলবি কোথায় আছে এটা, জায়গাটা কোথায়, মানে সাইডটা কোথায়? কেউ বলেছিস না চোখে, না ঠিক কর আরেকটু ভালো। ইন্টার, এই জায়গাটাকে কি বলে? ইন্টার প্যালপেব্রাল এরিয়া বলে তো, তাহলে এটা বললেই হবে। এটাই হচ্ছে ম্যাক্সিমাম ডেফিনেশনের। এবার হচ্ছে যে টেরিজিয়ামের রিস্ক ফ্যাক্টর কি, মানে কাদের বেশি টেরিজিয়াম হয় বা কোন ক্লাইমেটে হয়। এই যে আমরা যে ক্লাইমেটে আছি, এখানে যদি আউটডোরে যাস প্রায়ই আমরা টেরিজিয়াম দেখতে পাই, মানে খুব কমনলি আমরা টেরিজিয়াম দেখতে পাই, মানে বীরভূমে বলছি বা এই আশেপাশে। কেন? এখানে হচ্ছে হট অ্যান্ড হিউমিড ওয়েদার, যেখানেই হট অ্যান্ড হিউমিড ওয়েদার সেখানে টেরিজিয়াম বেশি হয়। আর এটাই হচ্ছে মেন। আরেকটা হচ্ছে ইউভি রেজ থেকে হয়, ধর যারা ফার্মার তাদের বেশি হবে, যারা ধর রোদে বেশি কাজ করছে তাদের বেশি হবে, এনি। তো এটাই হচ্ছে মেন কারণ, বা ধুলোবালি থেকেও হতে পারে, ঠিক আছে। এবার সাইন অ্যান্ড সিমটম, কি কি সাইন অ্যান্ড সিমটম থাকতে পারে? টেরিজিয়ামের কি প্রবলেম কি হবে? এই যে এইরকম যদি একটা মাস কর্নিয়ার দিকে এগোয় তো কি প্রবলেম হবে? ভিশন প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে, ডিপনেশন অফ ভিশন। এবার এক্সামিনার এখানেই জিজ্ঞেস করবে হোয়াই, কেন ডিমনেস অফ ভিশন হচ্ছে, কারণটা কি? যদি এইখানে টেরিজিয়ামটা থাকে হবে না, তাহলেও হবে না, নর্মালেও হবে। কেন হবে ওটাই তো জিজ্ঞেস করছি। তুই যে পয়েন্টটা বলছিস ওটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট ডিমনেস অফ ভিশনে, মানে প্রাইমারি পয়েন্ট নয়। প্রাইমারি পয়েন্টটা হচ্ছে ধর এখানে একটা মাস আছে, এ কি করছে, এটা টেনে ধরছে। তো তো আমি যদি আমার এটাকে এইভাবে টেনে ধরি আমি কি খুব ভালো দেখতে পাবো? একটা ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম হবে। বারবার বলছি এই পয়েন্টটাই ফার্স্টে বলিস, যদি এটা এক্সামে খুব কমনলি জিজ্ঞেস করে যে ডিমনেস অফ ভিশনের কারণ কি, জাস্ট একটা কথা যদি এক্সামিনারকে বলিস, এক্সামিনার বুঝে যাবে তুই বুঝে গেছিস ব্যাপারটা, ইনডিউস অ্যাস্টিগম্যাটিজম। এটাই ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা ও বলছিল যে এই যে মাসটা এনক্রোচ করছে পিউপিলের দিকে, তাহলে এটার জন্য ডিমনেস, কিন্তু এটা খুব পরে হয়, এটা বুঝতেই পারছি এইরকম হচ্ছে তারপরে পেশেন্ট আমাদের কাছে আসছে, এটা খুব রেয়ারলি বা অনেক পরে হয়, ঠিক আছে। আর থার্ড একটা হয় ডিপ্লোপিয়া হয়। মেনলি এই তিনটে কজ যার জন্য ডিমনেশন অফ ভিশন হচ্ছে, ঠিক আছে। এইবার ধর টেরিজিয়ামটা, হ্যাঁ আর কি কি সাইন অ্যান্ড সিমটম হবে? একটা মাস যদি এরকম থাকে তাহলে পেশেন্ট কি বলবে? আমার একটা সাদা রঙের মাস, এটাই তো পেশেন্ট কি হিসেবে আসবে, তোদেরকে কি বলতে হবে? আমি নট প্র্যাকটিক্যালে, মানে প্র্যাকটিক্যালের জন্যই বলছি, থিওরির জন্য বলছি না। তাহলে তোদেরকে কি বলতে হবে? এর হোয়াইট টিস্যু এনক্রোচ অফ দি ব্ল্যাক পার্ট অফ দি কর্নিয়া, এইভাবে তো লিখবি। চিপ কমপ্লেন কীভাবে লেখে? পেশেন্টসের ওন ল্যাঙ্গুয়েজে। পেশেন্ট হয় বলবে আমি কম দেখছি, সেকেন্ড বলতে পারে এরকম একটা মাস আমার এগিয়ে আসছে, পেশেন্ট নিজেই বলতে পারে। থার্ড হতে পারে এটা লাল থাকবে, ওই জন্য পেশেন্ট বলবে আমার সবসময় চোখ রেডনেস থাকছে। ফোর্থ কি হতে পারে, এই যে এরকম যদি একটা মাস থাকে যখন এই চোখটা ব্লিঙ্ক করবে ওর তো একটা ফরেন বডি সেন্সেশন হবে। তাহলে এই চারটে পয়েন্টই মেন, ঠিক আছে, মনে থাকবে তো। ডিমনেস অফ ভিশন, তারপরে কি বললাম, রেডনেস,
ইরিটেশন অ্যান্ড ফরেন বডি সেন্সেশন, ঠিক আছে, মেনলি এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে মেনশন করিস। এরপর হচ্ছে ধর টেরিজিয়াম দুদিক থেকেই হয়েছে, এই দিক থেকেও টেরিজিয়াম হলো, আবার এই দিক থেকেও টেরিজিয়াম হলো, মানে আমি বলতে চাইছি নেজাল সাইড থেকেও হলো, টেম্পোরাল সাইড থেকেও হলো, হতে পারে তো, মাছটা দুদিক থেকেই এসেছে, তাহলে এটাকে কি বলবো? এটা ধর রাইট আই, তাহলে আমি কিভাবে লিখবো? আবার একটা পেশেন্টের ধর এরকম হয়েছে, এটা রাইট আই, এটা লেফট আই, রাইট আইও এইদিকে হয়েছে, লেফট আইও এইদিকে হয়েছে, হ্যাঁ টেরিজিয়াম হয়েছে, এনিথিং, তাহলে দুটোকে কি বলবো? এইটাকে বলবো বাইল্যাটারাল টেরিজিয়াম, অবভিয়াসলি দুদিকেই হয়েছে, তাহলে এটাকে বাইল্যাটারাল কেউ বলবো না, কিন্তু একটা চোখেই যদি নেজাল আর টেম্পোরাল সাইডে হয় তাহলে কি বাইল্যাটারাল হচ্ছে? হচ্ছে না, এটাকে আমরা বলবো প্রাইমারি ডাবল টেরিজিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট। আর কি হতে পারে? ও হ্যাঁ, একটা প্যাথোলজিটাও বলে দিই, প্যাথোলজিটা ভুলে গেছি। প্যাথোলজি কি টেরিজিয়ামের? দেখ, যদি ভাইভাতে কোশ্চেন করে তো একটা অ্যান্সারই এক্সামিনার তোর কাছে এক্সপেক্ট করবে, যেটা কি টাইপ অফ ডিজেনারেশন, এটা একটা ডিজেনারেশন, তো ডিজেনারেশন নামটা বলতে হবে, সেটা হচ্ছে ইলাস্টোটিক ডিজেনারেশন। দেখ, এগুলো আমি ভাইটাল কি ওয়ার্ডগুলো বলে দিচ্ছি, যেগুলো যে কোনো এক্সামিনার তোর কাছে শুনতে চায়, তুই জাস্ট যদি একটা কথা বলিস তাহলে তোকে ভাইভাতে জেনে যাবে যে তুই সব জানিস। মানে টেরিজিয়ামের ইলাস্টোটিক, তুই তোকে জিজ্ঞেস করলে হোয়াট ইজ দি প্যাথোজেনেসিস অফ টেরিজিয়াম, তোর কিছু মনে পড়ছে না, জাস্ট এই একটা কথা বলো অন্তত, ইলাস্টোটিক ডিজেনারেশন, ঠিক আছে, ইলাস্টোটিক ডিজেনারেশন হলো। এবার ধর এই টেরিজিয়ামটাকে আমি এইভাবে যদি দেখি, তাহলে অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়র কী কী টিস্যু থাকতে পারে, মানে এইভাবে যদি আমি ডাইসেক্ট করতে থাকি একটা একটা করে টেরিজিয়ামটাকে সামনে থেকে পেছনে, ধর এখানেই করছি, তাহলে কী কী টিস্যু থাকতে পারে? ফার্স্টে থাকবে টেরিজিয়াম, টেরিজিয়ামের কী থাকবে? ওটা কনজাংটিভা, এটা তো কনজাংটিভা আছে। তার নিচে কি থাকবে? সাবকনজাংটিভাল টিস্যু, যেটা গ্র্যানুলেশন টিস্যু আছে। তার নিচে যেতে যেতে এটা তো কর্নিয়াকে ইনভলভ করছে, করছে তো, তাহলে কর্নিয়ার অ্যান্টিরিয়র লেয়ারটা কি? অ্যান্টিরিয়র এপিথেলিয়াম, বা কর্নিয়ার এই অ্যান্টিরিয়র এপিথেলিয়াম ইনভলভমেন্ট করবে। ইলাস্টোটিক জেনারেশনটা কতটা ইনভলভমেন্ট করবে এটাই জিজ্ঞেস করবে, তো কর্নিয়ার এপিথেলিয়াম ইনভলভ করবে, এপিথেলিয়ামের পরের লেয়ার বাউমেন্স মেমব্রেন ইনভলভ করবে, আর থার্ড লেয়ার স্ট্রোমা। এবার এইখানে একটা প্রবলেম, যদি এপিথেলিয়াম আর বাউমেন মেমব্রেন ইনভলভ করে তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি স্ট্রোমা ইনভলভ হয়, স্ট্রোমা মানে ফুল স্ট্রোমা তো ইনভলভমেন্ট হবে না, স্ট্রোমা হচ্ছে প্রায় 90% হচ্ছে কর্নিয়াল থিকনেসে স্ট্রোমা দিয়ে বিল্ড আপ হয়। এবার ধর এটা স্ট্রোমা অনেকটা, মানে ধর সুপারফিশিয়ালি 1/3 ইনভলভমেন্ট হয়ে গেছে, তাহলে কি প্রবলেম হবে? তাহলে আমি যদি এটা এক্সিশন করেও দিই, ধর আমি এটাকে এক্সিশন করে টেরিজিয়ামটাকে অপারেশন করে ঠিক করে দিলাম, কিন্তু এটা হোয়াইট ওপেসিটি তো থেকেই যাবে, কেন স্ট্রোমা তো আর রিজেনারেট করে না, আমরা কর্নিয়াতে পড়েছিলাম তো, এপিথেলিয়াম রিজেনারেট করতে পারে। যদি এপিথেলিয়াম আর বাউমেন্স মেমব্রেনে টেরিজিয়ামটা ইনভলভমেন্ট থাকে তাহলে অতটা প্রবলেম নেই, আমি অপারেশন করার পরেও এই সাদা দাগ থাকার প্রবাবিলিটি অনেক কম। কিন্তু যদি আমার ইনভলভমেন্টটা অনেক ডিপার লেয়ারে হয়, মানে স্ট্রোমা অবধি হয়, তাহলে কিন্তু একটা প্রবলেম হবে। এবার এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে স্টকার্স লাইন, স্পেলিংটা লিখে দিই, হোয়াট ইজ স্টকার্স লাইন? এটা এমসিকিউতেও খুব জিজ্ঞেস করে, ঠিক আছে। স্টকার্স লাইন হচ্ছে জিনিসটা খুব সিম্পল, টেরিজিয়ামের এই যে এই জায়গাটাতে যদি কোনো আয়রন ডিপোজিশন হয় তাহলে এটাকে আমরা বলি স্টকার্স লাইন। একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে টেরিজিয়ামের কটা পার্ট আছে, টেরিজিয়ামের পার্ট হচ্ছে এই যে পার্টটা দেখছিস যে একদম জাস্ট এইখানটা, এটা হচ্ছে ক্যাপ, ঠিক আছে, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে বডি, টেল থাকে না, কেউ টেলটা নিজের মতো করে বানিয়ে দিস না, ক্যাপ হেড বডি টেল এরকম বানিয়ে দিস না, ক্যাপ হেড বডি, ঠিক আছে। এই ক্যাপটাতেই যেটা থাকে আয়রন ডিপোজিশন যদি কখনো হয়, দেন উই কল্ড ইটস কি বলে স্টকার্স লাইন। আরেকটা এক্সপ্লেন হয় খুব কমন, লাস্ট ইয়ারই এসছে, সেটা হচ্ছে হোয়াইট নেজাল টেরিজিয়াম মোর কমন দেন টেম্পোরাল টেরিজিয়াম। ম্যাক্সিমাম মানে টেম্পোরাল টেরিজিয়াম আমরা খুব দেখতেই পাই না, বা দেখলে হয়তো একসঙ্গে দুটো দেখি, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে 90%-এর বেশি ক্ষেত্রে দেখতে পাবি যে নেজাল টেরিজিয়ামই আছে, টেম্পোরাল হচ্ছেই না। কেন, কি এমন ফ্যাক্টর আছে যার জন্য এটাই হচ্ছে? এইবারই এক্সপ্লেন হয়ে এসছে, জাস্ট কারেন্ট ইয়ার বলছি আমি, লাস্ট ইয়ার সেমিস্টারেও আমরা এই কোশ্চেনটা দিয়েছিলাম, এবার দেখলাম এমনিতেও ওটা এসছে। নেজাল টেরিজিয়ামের কারণটা হচ্ছে দুটো মেন কারণ আছে।
ফার্স্ট কারণ হয়, ধর ইউভি রেজের জন্য টেরিজিয়াম হচ্ছে, তো এটা বুঝেছিস তো। এখন যদি এই দিক থেকে আসে, এটা তো টেম্পোরাল, এটা আমার নেজাল, তাহলে সানলাইটটা যখন আসছে, এটা নেজাল ব্রিজ, এখানে রিফ্লেক্ট ব্যাক করে সবচেয়ে বেশি নেজালেই ইউভি রেজটা পড়বে। এটা কিন্তু আমার গার্ড থাকছে এই ল্যাটারাল ওয়ালটা, ওই জন্য টেম্পোরালে খুব একটা হয় না। এটা একটা ফার্স্ট থিওরি, দেখ এগুলো থিওরি, এগুলো তো আর প্রুভেন নয় যে এইগুলোই। সেকেন্ড একটা কজ আছে, এটা কিন্তু বইয়ে নেই খুরানাতে, ঠিক আছে, এটা খুরানাতে মোস্ট প্রবলি নেই, আমি দেখিনি, অন্য বই আছে, আমি বলে দিচ্ছি ওই জন্য এক্সপ্লেন এটা। সেকেন্ড একটা কজ আছে, সেটা হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের অ্যানাটমিটা মোটামুটি জানিস কেউ? ধর এটা যদি আই হয়, এটা যদি টেম্পোরাল সাইড হয়, এটা নেজাল সাইড হয়, এখানে পাংটা থাকে, তো পাংটা থেকে এটা নেজো ল্যাক্রিমাল ড্যাক্ট হয়ে এখানে সিক্রেসেন্টার ড্রেন হয়, আর এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে টিয়ার ফিল্মে আসে। তো মানে বেসিক্যালি বলতে চাইছি এখান থেকে টিয়ার ফিল্মটা হয় এইভাবে রুট হচ্ছে তো নেজালের দিকে। এবার ধর আমি কি বললাম, রিস্ক ফ্যাক্টরে কোনো ধুলোবালি থেকেও হতে পারে, তাহলে যদি কোনো ডাস্ট বা কোনো ইয়ে থাকে, সেটা ড্রেন হয়ে কোন দিকে যাবে, পাংটামের দিকে বা নেজাল সাইডের দিকে, পাংটা তো নেজাল দিকে থাকে। তাহলে এটাও একটা থিওরি যে বলে যে এই পাংটাটা যেহেতু নেজালে আছে এবং এই দিকে যেহেতু ডিরেকশনটা, সেই জন্যেও এটা নেজাল সাইডে মোর কমন। এই দুটো লিখতে পারলেই 5-এ তোকে 4 to 5 তো দিয়েই দেবে, জাস্ট এই পয়েন্টটা। ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, কোশ্চেনটা এসছে নেজাল টেরিজিয়াম কেন কমন, টেরিজিয়াম সম্পর্কে মোটামুটি যা জানে সবই লিখে দেয়, কিন্তু ওটাই লেখে না মেন পয়েন্টটা। এমন নয় যে 5 নম্বর দিয়েছে মানে আমাকে অনেক বেশি লিখতে হবে, টু দ্য পয়েন্ট অ্যান্সারটা এক্সামিনার খোঁজে কিন্তু, ঠিক আছে, এক্সপ্লেন হয়তো বলছি, বাকি কোশ্চেনে নয়। এরপর হচ্ছে টেরিজিয়ামের টাইপ। টেরিজিয়ামের দুটো টাইপ আছে, একটা হচ্ছে প্রোগ্রেসিভ, আর সেকেন্ড রিগ্রেসিভ নয়, স্টেশনারি বা অ্যাট্রফি। হ্যাঁ, খুরানাতে রিগ্রেসিভ আছে, ঠিক আছে, তা আমি বলবো বেটার টার্ম হচ্ছে স্টেশনারি। দেখ রিগ্রেসিভ কখনো হতে পারে না, যদি একটু কমন সেন্স দিয়ে ভাবিস যে এই টেরিজিয়ামটা ধর এইদিকে এগোচ্ছে, এটা নিজে থেকে কি আবার রিগ্রেসিভ হয়ে এইদিকে চলে আসবে কোনো অপারেশন না করলে? হ্যাঁ, একটা হয় যেটা হচ্ছে স্টেশনারি হয়ে যায় বা অ্যাট্রোপিক হয়ে যায়, মানে কোনো কারণে ওটা আস্তে আস্তে ডিজেনারেশনটা কমে গিয়ে একদম এটা টিস্যুর মতো রয়ে গেল, সেটা হতে পারে। কিন্তু রিগ্রেসিভ অনেক বই লিখেছে, খুরানাতেই লিখেছে, কিন্তু বেটার ওটা অ্যাভয়েড করা, বেটার টার্ম প্রোগ্রেসিভ অ্যান্ড স্টেশনারি, ঠিক আছে। এইটাই এক্সামিনার শুনতে চায়, ঠিক আছে, টাইপ যদি বলে। এবার টাইপ অনেক রকম আছে, এক একটা তোরা অনেক অন্য বইও যদি পড়ে থাকিস দেখবি আরও আলাদা টাইপ আছে। ভাইবাতে যদি জিজ্ঞেস করে এই টাইপটাই ফার্স্টে বলবি, প্রোগ্রেসিভ অ্যান্ড স্টেশনারি, ঠিক আছে। এবার প্রোগ্রেসিভ যেটা থাকে, সেখানে যে ক্যাপ থাকে, এই যে এই ক্যাপটা, সেখানে যেটা বলছিলাম অকার্স লাইন থাকে, কিন্তু রিগ্রেসিভ স্টেশনারি বা অ্যাট্রোপিক যেটা থাকে, সেখানে কোনো ক্যাপ থাকে না, মানে নো ক্যাপ, ঠিক আছে, ওখানে শুধু বডি আর হেড থাকে। আর এইবার হচ্ছে, আর হ্যাঁ আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে কতটা কর্নিয়া ইনভলভমেন্ট হয়। টাইপটা থিওরিটিক্যালি লিখতে পারিস যে একটা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 তিনটে আছে। যদি আপ টু 2 মিলিমিটার অব্দি ইনভলভমেন্ট হয়, 2 মিলিমিটার অফ হোয়াট, কর্নিয়া, যদি কর্নিয়ার এখানে ধর 2 মিলিমিটার অব্দি ইনভলভমেন্ট হয়েছে, মানে এতটা ইনভলভমেন্ট হয়েছে, সেটাকে বলে টাইপ 1। একটাকে বলে 2 থেকে 4, সেটা হচ্ছে টাইপ 2। আর একটা হচ্ছে গ্রেটার দেন 4, তাহলে হচ্ছে টাইপ 3। বাট এটা না মানে প্র্যাকটিক্যালি এটা খুব একটা সিগনিফিকেন্ট নয়। কেন বলছি, তুই সিট ল্যাম্পে দেখে বোঝা যায় 2 মিলিমিটার, কিন্তু অনেক টাফ, গ্রসলি বোঝাটা খুব কঠিন। তার থেকেও আরেকটা ভালো আরেকটা টাইপ আছে, বরং এই টাইপটা তোরা বেশি বলবি। একটা তো বলে দিলাম ফার্স্ট, সেকেন্ড যদি আরেকটা লিখতে হয় বা বলতে হয় এক্সামিনারকে, এটা বেটার। আচ্ছা, টেরিজিয়াম কোথায় কোথায় হতে পারে, এটা কি, এটা কর্নিয়া, এটা স্কেরা, তাহলে এটা লিম্বাস, ঠিক আছে। একটা ধর এইরকম হতে পারে, টেরিজিয়াম এতটা ইনভলভমেন্ট, একটা টেরিজিয়াম হচ্ছে জাস্ট লিম্বাসকে করলো, আরেকটা হচ্ছে এইখানে। এইভাবে তিনটে টাইপ বলে থাকে, ঠিক আছে। মানে একটা হচ্ছে লিম্বাস, আর এখানে মানে স্কেলার মধ্যে আছে, এটা হচ্ছে টাইপ 1, এটা টাইপ 2, এটা টাইপ 3। তো এটা বরং বেটার, এটা বলতে পারিস এক্সামে, কিন্তু আরেকটা যেটা বললাম ওটা না বলাটাই হচ্ছে বেটার, ঠিক আছে। আর হচ্ছে ম্যানেজমেন্টটা বলতে হবে। আচ্ছা, হোয়াইট ডিমনেস অফ ভিশন ওটা তো বলে দিয়েছি। এবার কমপ্লিকেশনটা বলি। কমপ্লিকেশন কি কি হতে পারে যদি আমি অপারেশন না করি? এখানে কোশ্চেনটা আবার দুটো রকম হয়, একটা হয় ফেট আর একটা হচ্ছে কমপ্লিকেশন। প্রথমে দেখবি কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছে, যদি ফেট জিজ্ঞেস করে তাহলে অ্যাট্রোপিকটা কিন্তু একটা অপশন আসবে। মানে অনেক সময় কি হয়, টেরিজিয়ামে কিছু ট্রিটমেন্ট করলাম না, ওটা আস্তে আস্তে অ্যাট্রোপিক হয়ে গেলো, পেশেন্টকে কিছু অসুবিধা হলো না, মানে ঠিক হয়ে গেল বলবো না, অ্যাট্রোপিক অবস্থায় রয়ে গেল। তো ফেটে যদি জিজ্ঞেস করে, যদি কমপ্লিকেশন জিজ্ঞেস করে, কেউ আবার অ্যাট্রোপিকটা লিখিস না, ঠিক আছে। কোশ্চেনটা কি আসছে দেখে ওটা অ্যান্সার দিস।
কমপ্লিকেশনের মধ্যে ফার্স্ট হচ্ছে সিস্টিক ডিজেনারেশন। এটা নট সার্জারির কমপ্লিকেশন, সার্জারি না করলে কমপ্লিকেশন বলছি, এটা কিন্তু আমি সার্জিক্যাল কমপ্লিকেশন বলছি না, ঠিক আছে। তারপরে কি হতে পারে, এখান থেকে একটা ইনফেকশন হতে পারে, আর রেয়ারলি, খুব রেয়ারলি সেটা হচ্ছে ম্যালিগনেন্সি থাকতে পারে, ঠিক আছে। ম্যালিগনেন্সি কি কি থাকতে পারে, এপিথেলিওমা, ফাইব্রোসার্কোমা, ম্যালিগনেন্ট মেলানোমা। হ্যাঁ, এবার যদি কেউ জিজ্ঞেস করে যে হঠাৎ দ্য কমপ্লিকেশন অফ টেরিজিয়াম, কেউ প্রথমেই বলিস না এপিথেলিওমা, অবভিয়াসলি ইটস ভেরি রেয়ার, মানে ভেরি ভেরি রেয়ার, এতটাই রেয়ার যে আমরা অনেক সময় টেরিজিয়ামের বায়োপসিও পাঠাই না, মানে এতটাই আমরা সিওর থাকি। যদি আমার কোনো ডাউট থাকতো আমি তো বায়োপসি পাঠাতাম, আমরা খুব কম রেয়ার কেসে পাঠাই, যদি খুব ডাউট কিছু লাগছে, খুব বেশি ভাস্কুলারাইজ লাগছে, ঠিক প্রপার ওয়েতে যাচ্ছিল না, খুব তাড়াতাড়ি প্রোগ্রেশন হচ্ছে, এজের কোনো প্রবলেম হচ্ছে, মানে কম এজে হচ্ছে, এরকম কিছু সাসপেক্ট হলে আমরা হয়তো পাঠাতে পারি। কিন্তু নর্মালি কিন্তু আমরা টেরিজিয়ামে খুব কম সার্জেনকেই দেখবি রুটিনলি বায়োপসিতে পাঠাচ্ছে, রুটিনলি বায়োপসিতে পাঠাচ্ছে, মানে এটা এতটাই রেয়ার। ওই জন্য কমপ্লিকেশন জিজ্ঞেস করলো প্রথমেই বলে দিলি ম্যালিগনেন্সি, বলবি স্যার আপনি তো বলেছেন, আমি বলেছি কিন্তু এটা থিওরিতে বলার জন্য, মানে প্র্যাকটিক্যালে কিন্তু এই দুটোই মেন, সিস্টিক ইনফেকশন। এবার এক্সামিনার যদি জিজ্ঞেস করে আর, তখন বলবি, নিজে থেকে বলিস না, এটাই বলতে চাইছি, ম্যালিগনেন্সিটা নিজে থেকে বলার দরকার নেই, বইয়ে আছে কিন্তু বেটার না বলাই, ঠিক আছে। এবার হচ্ছে যেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা ভালো করে জানতে হবে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি, প্রথম একটা হচ্ছে সিউডোটেরিজিয়াম, টেরিজিয়াম আছে, সিউডোটেরিজিয়াম আছে। সেকেন্ড এপিস্কেরাইটিস, এগুলো তোরা পড়বি প্রত্যেকটা আলাদা আলাদা করে পরে, স্কেরাইটিস। আরেকটা হচ্ছে পিঙ্গিকুলার, পিঙ্গিকুলাও একটা কনজাংটিভাল ডিজেনারেশন। আচ্ছা, আজকে যদি টপিকটা বলি তাহলে হচ্ছে কনজাংটিভাল ডিজেনারেশনের মধ্যে মেনলি 4টে টাইপ আছে, একদম ফার্স্টে চলে যাচ্ছি আমি। ফার্স্ট হচ্ছে টেরিজিয়াম, যেটা অলরেডি আমরা ডিসকাস করছি। সেকেন্ড হচ্ছে পিঙ্গিকুলা, এগুলো হচ্ছে কনজাংটিভাল ডিজেনারেশন। যদি জিজ্ঞেস করে আর কি কি কনজাংটিভাল ডিজেনারেশন আছে, কোশ্চেন তো এইভাবেও করতে পারে, তুই তো বললি শর্ট কেস টেরিজিয়াম, এক্সামিনার ওই দিক থেকে তোকে জিজ্ঞেস করলো যে আর কি কি কনজাংটিভাল ডিজেনারেশন আছে তুমি বলো, তখন ফার্স্ট টেরিজিয়াম, সেকেন্ড পিঙ্গিকুলা, থার্ড হচ্ছে কনক্রিসেন, CONCREATION, ঠিক আছে, কনক্রিসেন্স। আর ফোর্থ হচ্ছে রেয়ারলি কিছু অ্যামাইলয়েড ডিপোজিশন হয়। এই 4টেই ডিজেনারেশন আছে, এর বাইরে কোনো ডিজেনারেশন কনজাংটিভাতে হয় না, ঠিক আছে। এবার এই যে ডিডিটা দেখছিস, এর মধ্যে একটা যে কোনো বই যা তুই আন্ডার গ্র্যাজুয়েটের বই নিবি সব বইয়ে পাবি, সেটা হচ্ছে টেরিজিয়াম আর সিউডোটেরিজিয়ামের ডিফারেন্স। হাউ ডু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য টেরিজিয়াম অ্যান্ড সিউডোটেরিজিয়াম। সিউডোটেরিজিয়াম কোথায় হয় যদি জানিস তাহলে ডিফারেন্সিয়েট করাটা খুব ইজি। সিউডোটেরিজিয়াম কখন হয়, ধর কোনো পেশেন্টের ট্রমা হয়েছে চোখে, বা কোনো বার্ন হয়েছে, বার্ন ইনজুরি হয়েছে, ঠিক আছে, বা কোনো কর্নিয়াল আলসার হয়েছে যেটা অনেক দিন ধরে পেশেন্টের ছিল, তারপরে আস্তে আস্তে রিজলভ হয়েছে, বা রিজলভ হয়নি, ভিশন খারাপ হয়েছে, সেটা আলাদা, অনেক দিন ধরে মানে ক্রনিক একটা আলসার হয়ে আছে। আরেকটা হয় মার্জিনাল কিছু আলসার হলে, ঠিক আছে, মানে কর্নিয়াল আলসার মেনলি। তো এই 3-4টে কন্ডিশন আছে যার জন্যে সিউডোটেরিজিয়াম হয়। আমি বার্নটাই ধরছি, বার্ন যদি হয় তাহলে একটা কন্ট্রাকচার হবে, তার জন্য একটা মনে হবে টেরিজিয়ামের মতো কিন্তু ওটা টেরিজিয়াম নয়, তাহলে ওটা দেখতে কেমন হবে। প্রথম কথা, একটু আগে আমরা কি বললাম, টেরিজিয়াম হয় নেজালি হয় কিংবা টেম্পোরারি হয়, এইরকম একটা ট্রায়াঙ্গুলার এনক্রোচমেন্ট হয়। এই সিউডোটেরিজিয়াম হয় না, এইরকম ফলো করবে না, ও যেদিক খুশি হতে পারে, এইদিকে হতে পারে, ট্রায়াঙ্গুলার নাও হতে পারে, এইরকম হতে পারে, এইরকম হতে পারে, র্যান্ডাম যেদিক খুশি হতে পারে, কোন দিকে বাহান হয়েছে সেটার উপর নির্ভর করে। তাহলে টেরিজিয়াম হচ্ছে ফার্স্ট পয়েন্ট, হচ্ছে টেরিজিয়াম হচ্ছে ডিজেনারেশন কন্ডিশন, ওটা হচ্ছে ইনফ্লেমেটরি কন্ডিশন, এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। সেকেন্ড ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কি, এটা হচ্ছে সাইট, এর সাইট কোথায়, নর্মাল টেরিজিয়ামের সাইট কোথায়, আমি ফার্স্ট ডেফিনেশনে বলেছিলাম ইন্টার প্যালপেবল এরিয়াতে, এটা যেখানে ইচ্ছে হতে পারে, বালবার কনজাংটিভাতে হতে পারে, প্যালপেবল কনজাংটিভাতে হতে পারে, এনি সাইটে হতে পারে। এজ, টেরিজিয়াম কি বাচ্চাদের হতে পারে, অবভিয়াসলি হবে না, কারণ এটা একটা লং এক্সপোজার হবে তো ইউভি, তবে তাহলে বাচ্চাদের হলে যদি বার্ন কোনো হয় বা কিছু হয় তাহলে তাদের হতে পারে, মানে ইয়ং এজ, বাচ্চা বলবো না, ইয়ং এজে হতে পারে, ঠিক আছে, এজ সাইট। তারপরে হচ্ছে লাস্ট বা সবচেয়ে ইম্পর্টেন্ট সেট, সেটা হচ্ছে প্রোব টেস্ট। প্রোব কি, একটা গ্লাস রড নিতে হয়, ঠিক আছে, নর্মাল গ্লাস রড পাওয়া যায়, গ্লাস রড নিয়ে
যদি টেরিজিয়ামের নিচে মানে আন্ডারনিথ যদি আমি পাস করি তাহলে পাস করবে না, কিন্তু সিউডো টেরিজিয়াম যদি থাকে তাহলে ওটা আন্ডারনিথ পাস করে যাবে এরকম করে। ঠিক আছে, সিউডো টেরিজিয়ামে পাস করবে, টেরিজিয়ামে পাস করবে না, এটাকে বলা হয় প্রোব টেস্ট। এটাই এক্সামিনার শুনতে চায়। আর ফার্স্ট যে পয়েন্টটা বললাম ডিজেনারেশন আর ইনফ্লেমেটরি, এবার এর সাইড ওগুলো আলাদা। ঠিক আছে, এরপর হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কি করব? যদি রিগ্রেসিভ বা অ্যাট্রফিক হয় তাহলেই অনলি মেডিকেল ম্যানেজমেন্ট করব। মেডিকেল ম্যানেজমেন্ট কিছুই নেই, জাস্ট পেশেন্টকে বলতে হবে আপনি স্পেকটেকেল ইউজ করুন। স্পেকটেকেল মানে সানগ্লাস, যেটা পোলারাইজ সানগ্লাস হয়, হয় পোলারাইজ সানগ্লাস ইউজ করুন। সেকেন্ড বলতে হবে একটা আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ ইউজ করুন, যাতে ধুলোবালি এগুলো বেশি না লাগে, আপনার ওটা ওয়াশ আউট হয়ে যায়। তাহলে এটাই আমরা মেনলি করব। এবার তো শর্ট কেসে টেরিজিয়াম এসেছে, ঠিক আছে, টেরিজিয়ামটা অলরেডি কাভার আপ হয়ে গেছে, তুই নিজেই লিখছিস কর্নিয়াকে কাভার আপ করে দিয়েছে। এক্সামিনার জিজ্ঞেস করলো ম্যানেজমেন্ট কি, তুই মেডিকেল ম্যানেজমেন্ট বললি, কোনো লাভ নেই। কারণ আমি তো বলেই দিচ্ছি মেডিকেল ম্যানেজমেন্ট ইজ রিজার্ভ অনলি ফর অ্যাট্রোপিক স্টেজ। তোর কেসটা যখন অ্যাট্রোপিক নেই তুই কেন বলতে যাবি? পয়েন্টটা বুঝতে পারছিস? আমার কেসটা কি আমি কেস হিসাবে ম্যানেজ করব। তোকে ভাইভাতে যদি কেউ জিজ্ঞেস করছে এই পেশেন্টের ম্যানেজমেন্ট কি, তখন এই পেশেন্টের রেসপেক্টে তোকে অ্যান্সার দিতে হবে। আমাকে টেরিজিয়ামের ম্যানেজমেন্ট জিজ্ঞেস করেনি, সেটা থিওরিতে হতে পারে, থিওরিতে তুই লেখ, মেডিকেল থেকে লেখ, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি কোশ্চেনটা দেয় বা জিজ্ঞেস করে যে এই পেশেন্টকে তুমি কীভাবে ম্যানেজ করবো, মেডিকেল ম্যানেজমেন্ট বলবি না, কারণ আমরা টেরিজিয়াম কেস দিচ্ছি মানে ওটা সার্জিক্যাল ম্যানেজমেন্টই হবে। ঠিক আছে, মেডিকেল ম্যানেজমেন্ট কেস তো তোদের দেবো না, কেন তোদের অসুবিধা হবে চিনতে। তো বেটার সার্জারি থেকেই স্টার্ট করবি, মেডিকেল ম্যানেজমেন্ট বলার দরকার নেই। ঠিক আছে, ওটাই বলার ছিল। এবার হচ্ছে সার্জিক্যাল, কী কী সার্জারি করতে পারি আমি, সার্জারিগুলো দেখাবো একটা একটা করে। ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে বেয়ার স্কেরা। বেয়ার স্কেরা মানে, বেয়ার স্কেরা হচ্ছে এই তো টেরিজিয়াম, এইখানটা যদি আমি কেটে বাদ দিয়ে দিই, এই পুরোটা ধরে এক্সিশন করে দিলাম এই জায়গাটা, তাহলে এই নিচের এইটা স্কেরাটাও তো বেয়ার থাকবে। কারণ আমি যখন এক্সিশন করবো এই জায়গাটা টিস্যুটাও তো থাকবে না, মানে কনজাংটিভা টেনেন ক্যাপসুল সব সমেত বেরিয়ে যাবে, তাহলে এই জায়গাটা বেয়ার হয়ে যাবে। ঠিক আছে, মানে যতটা আমি এক্সারসাইজ করবো, ধরো এতটা এক্সারসাইজ করলাম তাহলে এতটা বেয়ার। এবার বেয়ার স্কেরাতে প্রবলেম কি হবে? আবার হবে, রিকারেন্স হবে। কেন? এই টিস্যুগুলো আবার নতুন করে গ্রোথ হতে হতে আবার এটা করে। কতটা রিকারেন্স হয় মানে থিওরিটিক্যালি বলছি, অলমোস্ট 24% থেকে 89% কেসে, মানে হাই রিকারেন্স রেট। ঠিক আছে, তো বেয়ার স্কেরা খুব রেয়ারলি করা হয়, কোনো ক্যাম্প ট্যাম্পে করা হতে পারে, বা যারা একদম অ্যাফোর্ড করতে পারছে না যে পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা করে থাকি। নর্মালি কেউ বেয়ার স্কেরা এখন করে না। ঠিক আছে, তো এখন কি করে? এখন যেটা করে সেটা হচ্ছে এক্সিশন করা হয়, নর্মালি যেভাবে এক্সিশন, তার সঙ্গে একটা গ্রাফট বসানো হয়, সেটা হচ্ছে কনজাংটিভাল লিম্বাল অটোগ্রাফট। ঠিক আছে, এটা গ্রাফটা না দেখালে বুঝতে পারবো না, আমি দেখাবো ভিডিও। ঠিক আছে, এবার একটা গ্রাফ যখন বসাচ্ছি তখন গ্রাফটাকে যেখান একটা ধর টিস্যু নিয়ে ওই বেয়ার স্কেরা জায়গাটাতে বসাবো। ঠিক আছে, তো গ্রাফটা কি নিজে নিজে বসে যাবে? ও তো উঠে চলে যাবে আবার, তাহলে সেটাকে কিছু করে তো, হ্যাঁ, একটা হচ্ছে স্টিচ করতে হবে। যদিও স্টিচটা আমরা খুব রেয়ারলি করি বা পছন্দ করি না, কেন বলছি, এখন যদি গ্রাফটাকে স্টিচ করি তাহলে নেক্সট ডে পেশেন্ট কী বলবে বলতো, যখনই চোখটা ফেলবে খচখচ করবে। অবভিয়াসলি চোখটা যখনই ফেলবে তখন এটা খচখচ হবে, তো তো এটা আমরা প্রেফার করি না। খুব অনেকবার রিকারেন্স হচ্ছে বারবার, তখন স্টিচটা করি, নইলে আমরা খুব একটা প্রেফার করি না। তাহলে একটা হচ্ছে সুচার, একটা হচ্ছে পেশেন্টের ওন ব্লাড দিয়েই করা যায়। পেশেন্টের ওন ব্লাডটা এখানে গ্লু হিসাবে কাজ করে, মানে গ্রাফটের নিচে পেশেন্টের ওন ব্লাড রেখে ওটাকে আমরা বসিয়ে কিছুক্ষণ ওয়েট করি, ওটা নিজে থেকে আস্তে আস্তে সেটেল করে যায়, তারপরে আমরা স্পেকুলাম করে ওটিটা শেষ করি। তাহলে এটা একটা হলো অটোগ্রাফট, ওই জন্য বলছে না অটোগ্রাফট। অন্য অটোগ্রাফট কেন বলছে বলতো, পেশেন্টের নিজের চোখ থেকেই নিচ্ছে ওই জন্য। আর সেকেন্ড হচ্ছে যেটা অনেকে করে থাকে, সেটা হচ্ছে একটা গ্লু পাওয়া যায়, সেই গ্লুটার নাম হচ্ছে ফিব্রিন গ্লু। নামটা মনে রাখবি, হ্যাঁ, কেন বলছি, FIBRIN গ্লু, ফিব্রিন। যখন পড়বি তখন দেখবি কর্নিয়াতে, আমি বলেও ছিলাম হয়তো, আরেকটা গ্লু থাকে, সেটা হচ্ছে সায়ানো অ্যাক্রাইলেট গ্লু। ওটা কোথায় ইউজ হয়? ওটা ইউজ হয় কর্নিয়াল পারফোরেশন যদি হয়, কর্নিয়াতে পারফোরেশন, এটার সঙ্গে কোনো রিলেশন নেই টেরিজিয়ামের সঙ্গে, আমি জাস্ট কোরিলেট করার জন্য বলছি।
ফিব্রিন গ্লুটা ইউজ হয় গ্রাফটের জন্যে, আর সায়ানোঅ্যাক্রাইলেট গ্লুটা ইউজ হয় কর্নিয়ার পারফোরেশনে। এটা খুব কমন এমসিকিউ, তোদেরও আসে, মানে নিটে তো প্রচুরবার এসছে, তো এটা ইচ্ছে করে এক্সামিনার দেয় যাতে তুই ভুল করিস। ফিব্রিন গ্লু ইউজ হয় টেরিজিয়ামের গ্রাফট বসানোর জন্যে, আর সায়ানোঅ্যাক্রাইলেট গ্লু ইউজ হয় কর্নিয়ার পারফোরেশনের জন্য। এবার ধর এটা এখন ফার্স্ট চয়েস, যদি বলিস যে প্রথমে আমরা কি করি এটাই করি, ঠিক আছে, এখনকার দিনে একটা পেশেন্ট টেরিজিয়াম নিয়ে এসছে এটাই করব। এবার এত করলাম তারপরেও রিকারেন্স হয়ে গেছে বা অনেক লার্জ ছিল রিকারেন্স হয়ে গেছে, তাহলে কি করব? তাহলে যেটা করি আমরা এক্সিসেন তো করবই, তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে এএমজি দিই, এমজি কি বলছি, অর মাইটোমাইসিন সি, এটা দিয়েও করতে পারি। এএমজি হচ্ছে অ্যামনায়োটিক মেমব্রেন গ্রাফট, ঠিক আছে, আমরা অফ ডিপার্টমেন্ট থেকে অ্যামনায়োটিক মেমব্রেন নিয়ে, আইতে অনেক জায়গায় অ্যামনায়োটিক মেমব্রেন ইউজ করা হয়, ঠিক আছে। অ্যামনায়োটিক মেমব্রেন কেন? কেন অ্যামনায়োটিক মেমব্রেনে অনেক পলিফ্লুরেসেন্ট টিস্যু থাকে, সেই জন্যই আমরা অ্যামনায়োটিক মেমব্রেন দিয়ে গ্রাফট ইউজ করি। কর্নিয়াতে তো প্রচুর ডিজিজ আছে যেখানে আমরা করে থাকি, যেমন বার্ন যদি হয় তাহলে কি হয়, সেলগুলো নষ্ট হয়ে যায়, লিম্বাল সেলগুলো, ওটা ওপেসিটি হয়ে যায়। অ্যামনায়োটিক মেমব্রেন মানে বিউটিফুল, মানে এত ভালো গ্রাফট যে ওটা কিন্তু খুব তাড়াতাড়ি রিজলভ করে যায়। এখন তো কমার্শিয়ালিও অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন আর আলাদা করে আমাদেরকে ওখান থেকে প্লাসেন্টা নিয়ে বানানো এরকম হয় না, এখন কমার্শিয়ালি অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যামনায়োটিক মেমব্রেন। ওকে, মাইটোমাইসিন সি 0.02% দিয়েও করা যায়, ঠিক আছে। আর ফোর্থ হচ্ছে রিক্যালসিট্রেন্ট, কিছুতেই কমছে না, বা আরেকটা হচ্ছে যে এতটাই ইনভলভ হয়ে গেছে যে স্ট্রোমার অলমোস্ট 50% ইনভলভ হয়ে গেছে, তখন আমাকে এক্সিসেন করতে হবে প্লাস ল্যামেলার কেরাটেক্টমি। এটা জাস্ট জেনে রাখ, এটা করাই হয় না, মেনলি এই তিনটের মধ্যেই আমরা থাকি, এই চারটেই ম্যানেজমেন্ট আছে। এরপর যেগুলো দেখবি তোরা বইয়ে সেগুলো বলিস না। ম্যাক রিনল্ডস অপারেশন একটা আছে, ওখানে বলছে টেনানটাকে হাঁটি, ওগুলো হয়তো আগে করা হতো, আমরা কোনো দিন দেখিও নি ওগুলো, ওগুলো ক্লিনিক্যালি কেউ করে না, কোনো সার্জেন করে না, তো ওগুলো বলবি না। ম্যাক রিনল্ডস অপারেশন আমি বলেই দিলাম, তো ওটা একদম বলবি না, ঠিক আছে, কোনো এক্সামিনার পছন্দ করে না। বইয়ে আছে, তোরা বলবি হ্যাঁ এটা তো আছে খুরানাতে, হ্যাঁ আছে বললে নিজের রিস্কে বলবি, ঠিক আছে। আর কি বলবো, এবার হচ্ছে ভিডিওটা দেখায় যারা, প্রথমে আমি সুচারিংটাই দেখাচ্ছি না, সরি, প্রথমে আমি গ্রাফটা দেখাচ্ছি, তাহলে ভালো বুঝবি। আরে এটা টেরিজিয়াম দেখতে পাচ্ছিস তো, কোনটা, ওটাই দেখাচ্ছি। দেখ, এটা প্রথমে একটা আরএল দিয়ে গ্রাফ টিস্যুটাকে ফুলিয়ে নিল, এই যে সুচারটা দিচ্ছে এটা অনেক সার্জনে প্রেফার করে, এটা জাস্ট স্টে সুচার হিসাবে, মানে একদিকটা টেনে ধরার জন্য এই সুচারটা দিতেই হবে, ইটস নট ম্যান্ডেটারি, দিয়ে এটাকে এক্সিসেন করছে, ঠিক আছে, বুঝতে পারছিস তো। এই দেখ এইটা বেয়ার স্কেরা হয়ে আছে, এই যে এই জায়গাটা, ওকে, এটা টিস্যুটা, এটা যেটা করছে যতটা ইনভলভমেন্ট হয়ে গেছে কর্নিয়া সেটাকে একটু করে স্ক্র্যাপ করে দিচ্ছে, যাতে ওখানে যদি কোনো টিস্যু থেকে যায় তাহলে পরবর্তীকালে ওখানে জায়গাটা ওপেসিটি হয়ে যাবে, তো ওটাকে স্ক্র্যাপ করে দিতে হবে, ঠিক আছে। খুব মেটিকুলাসলি করছেন, কেন করছেন, যতটা আমাকে টিস্যু বাঁচানো যায়। দেখ এটা হচ্ছে গ্র্যানুলেশন টিস্যু, এটাকে এক্সিসেন করছে। তুই বলবি যে পুরো কনজাংটিভাটাকে এরকম কেটে দিন, একদমই না, পুরো কনজাংটিভা কেটে দিলে আমাকে গ্রাফটাও বেশি বসাতে হবে। এটা হচ্ছে ডায়মন্ড বার, এটা দিয়ে আরও স্ক্র্যাপ করছে যাতে পরবর্তীকালে ওপেসিটি না হয়ে যায়, ঠিক আছে। এবার দেখ গ্রাফট নিচ্ছে সুপেরিয়ার সাইড থেকে, এই গ্রাফটা যেটা নিচ্ছে এখানে কোনো টেনান থাকলে হবে না, জাস্ট কনজাংটিভা, একদম মানে পাতলা গ্রাফট নিতে হবে, যত ভালো পাতলা গ্রাফট হবে তত ভালো। এখানে একটা বলার আছে, দাঁড়া কোথায় গেল, হ্যাঁ এই যে জায়গাটা দেখছিস, সরি, এই যে এখানটাতে না প্লুরিপোটেন্ট সেল থাকে, এই যে এই জায়গাটা লিম্বাসে, তাহলে এই যে গ্রাফটটা যখন নিচ্ছি গ্রাফটের লিম্বাসটা এমনভাবে প্লেস করব, মানে এইখানে যে লিম্বাসটা আছে যে গ্রাফটের, এটা যাতে এইখানে প্লেস হয়, বোঝাতে পারলাম কি, ঠিক আছে। ব্যাপারটা বলতে চাইছি, দাঁড়া, এই যে এই জায়গাটার যে গ্রাফটের এখানটা তো থাকছে, তো এই জায়গাটা রিপ্লেস হয়ে আমার এই জায়গাটাতে বসাতে হবে, মানে আমি বলছি লিম্বাল সেলটা এইদিকে বসিয়ে দিলে হবে না, এইটা খালি একটু মনে রাখতে হবে, কেন যদি এইদিকে বসিয়ে দিই তাহলে কিন্তু রিকারেন্স হওয়ার চান্স থাকবে। অনেক সময় আমাদের ভুলে যায়, গ্রাফটা এত পাতলা, অনেক সময় যদি ঠিক করে মাইন্ড একটু কেয়ারফুল না হয় না, ওটা গ্রাফটা ভুলে যায় এটা কোন সাইডে ছিল। ওই জন্য উনি কী করছেন, দেখ প্রথমে গ্রাফটা তুলে নিচ্ছেন, একটা সাইডে করে রাখছেন যাতে মনে থাকে কোনটা কোন সাইডে, এই যেদিকটা ধরে আছে দেখ ওইটা ওইদিকে বসিয়ে দিল, তাহলে এই সেলটা এইদিকে বসে গেল,
গ্রাফট কিন্তু বসে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানটা গ্যাপ হয়ে থাকলে ওটা আলটিমেটলি আবার কনজাংটিভা দিয়ে জুড়ে যাবে, নিচে টেনার আছে তো, ওটা বেয়ার স্কেরা তো নয়, অনলি কনজাংটিভা নিচ্ছে, ঠিক আছে। এইবার এই যে গ্রাফটা দিয়ে ইনি এখানে ফিব্রিন গ্লু ইউজ করছে, ঠিক আছে। এই যে গ্লুটা দিল, বুঝতে পারছিস, একটা গ্লুর মতো কিছু দিয়েছে। এবার দেখ গ্রাফটাকে আবার রিপোজিশন করবে, এই যে, তাহলে এখান থেকে আবার নতুন করে রিজেনারেট হবে না। কেন রিজেনারেট করার কিছু নেই, এটা তো নতুন গ্রাফট এখান থেকে এসছে, এখানে টিস্যুগুলো এগোতে পারবে না, ঠিক আছে। এবার খুব আস্তে করে এটা খুলতে হবে, কেন গ্রাফটা সমেত যদি আমি স্পেকুলাম খুলে দিই তাহলে পুরো অপারেশনটাই শেষ। এবার অনেক সময় সুচারিং করা হয়, বেয়ার স্কেরাটা দেখাচ্ছি না, কিছুই নেই, ঠিক আছে। সুচারিং মানে জাস্ট ওই একই পদ্ধতি, জাস্ট আমরা গ্লুর জায়গায় সুচার করছি, ওকে। এই যে, কিন্তু সুচার করলে যেটা বললাম, একটা পেশেন্টের ম্যাক্সিমাম পেশেন্ট ইরিটেশনের প্রবলেম বলে। এবার সুচার করলে একটা করা যায়, একটা স্টে সুচার করে রেখে দিই, পরের দিন আমরা সিট ল্যাম্পেই ওটা খুলে দেওয়া যায়, ঠিক আছে। জাস্ট এমনভাবে নটটা দিই, জাস্ট একটা টানলেই, সেই বলতে পারিস আমরা সুতে যেমন নট দিই, সুতে একটা টানলে পুরোটা খুলে যায়, যেমন অনেকটা ওইভাবে নট যদি দেওয়া যায়, তাহলে ওটা সিট ল্যাম্পেই জাস্ট একটা টানলেই ওটা পুরোটা খুলে যায়। কেন আবার ওটিতে গিয়ে সুচার কাটতে হবে 15 দিন পর, পেশেন্ট পক্ষেও ডিফিকাল্ট, কস্টলি হয়ে যাবে ব্যাপারটা। তারপরে ওই 15 দিন পেশেন্টকে খালি বলতে হবে কন্টিনিউয়াস অয়েন্টমেন্ট লাগান, নাহলে তো যতবার ব্লিঙ্ক করবে ততবার আবার একটা ইরিটেশন হবে, ঠিক আছে। ওকে। ও হ্যাঁ, আরেকটা পয়েন্ট ভুলে গেছি, সেটা হচ্ছে, আচ্ছা ইন্ডিকেশন কি অপারেশন করার, কখন কখন অপারেশন করব? না মানে আমি পেশেন্ট কি এমন জিনিস বলবে যার জন্য আমি হঠাৎ ইন্ডিকেশন অফ টেরিজান দেখতে পাচ্ছে না, মানে ডিমনেস অফ ভিশন। আর কসমেটিক, কসমেটিকটা তো মেন। পেশেন্ট বললো, আমি অনেক পেশেন্টই বলে যে আমার এটা ভালো লাগছে না, আমি ওর দেখতে অসুবিধা হচ্ছে না, 6 দেখছে, কিন্তু অনেক বলে লাল হয়ে যাচ্ছে, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে। থার্ড হচ্ছে ডিপ্লোপিয়া, কেউ ডিপ্লোপিয়াটা ফার্স্ট বলিস না, আবার বলছি, ঠিক আছে। ডিপ্লোপিয়াটা ভেরি রেয়ার। ডিপ্লোপিয়া কেন হয়? সেম কারণ, ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজমের জন্যই হচ্ছে, যখন টেনে ধরছে তখন ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, টেরিজামের অলমোস্ট আমি সব কভার করে দিয়েছি, আর মনে হয় না কি আছে। না আরেকবার দেখাই তাহলে বুঝতে পারবি। এই জায়গাটা দেখছিস, এখানে লিম্বাল সেল আছে, আমি গ্রাফটা এমনভাবে করব যাতে এই যে টিস্যুটা এটা এইখানে প্লেস হয়, মানে লিম্বালে যে গ্রাফটা আছে সেটা এখানে লিম্বারেই যাতে প্লেস হয়, বুঝতে পেরেছিস? ওইভাবেই উনি তুলবেন, আর কিছু না। ওটা ডায়মন্ড বার, ওটা সব জায়গায় থাকে না, খুব রেয়ারলি পাওয়া যায়। ওটা ঘষছিল যাতে যদি স্টোমাতে কিছু রেমনেন্ট টিস্যু থেকে যায়, ভালো করে যদি স্ক্র্যাপিং না করি, আমরা যেটা করি কেরাটোম দিয়েই করে দিই, ঠিক আছে। কিন্তু অনেক জায়গায় ডায়মন্ড বার দিয়ে করে, ওটা কোনো টিস্যু যদি থেকে যায় তাহলে তো আবার রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সেকেন্ড হচ্ছে একটা ওপেসিটি হয়ে যাবে, ওটির পরেও পেশেন্ট দেখবে এটা সাদা সাদা দেখতে, হয়তো প্রবলেম হবে না, কিন্তু এটা সাদা সাদা দেখতে অসুবিধা হবে, ঠিক আছে। ওকে।